আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দর্শকরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সৃষ্টি রহস্য চ্যানেল থেকে সৃষ্টি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এই ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে আলোচিত এবং সমালোচিত একটি ওয়েব ফিল্ম নিয়ে, যার নাম মনোগ্যামি। মোস্তফা সরোয়ার ফারুকের মনোগামী ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী এবং নবাগতা জেফার। দ্য লাস্ট ডিফেন্ডার অফ মনোগ্যামি। এখানে মনোগ্যামির কথার অর্থটা কিন্তু আমরা অনেকেই জানি। সাধারণত মনোগ্যামি বলতে এক পুরুষ বা এক নারীতে আসক্ত থাকাকে বোঝায়, অর্থাৎ প্রেম করলে তার জীবনে সমস্ত অনুভূতি একজন নারী কিংবা একজন পুরুষের সাথে ভাগাভাগি করে নিতে হবে, এবং বিবাহিত হলে সে তার স্বামী এবং স্ত্রীর মধ্যে জীবনের সমস্ত সুখ খুঁজে নিতে হবে, অর্থাৎ জীবনের সমস্ত অনুভূতি আসক্তি শুধু তার স্ত্রী এবং স্বামীর মধ্যেই থাকতে হবে। যারা নিজেদের জীবনটাকে মনোগামী আদর্শের অনুসারী করতে পেরেছে তাদের জীবনে কোনো পরপুরুষ বা পরনারীর উপস্থিতি নেই। কিন্তু ওই যে কথায় বলে, একটি পুরুষ মানুষের হাতে অত্যধিক ক্ষমতা এবং অনেক টাকা পয়সা থাকলে এবং একজন নারীর চেহারা ফিগার সব ঠিকঠাক থাকলে সে যদি হয় আবার উচ্চাকাঙ্ক্ষী, তখনই ঘটতে পারে তাদের জীবনে মারাত্মক একটি ভুল। আর এই ভুল বা পরকীয়া সম্পর্কের কারণেই ভেঙে যেতে পারে একটি সুখে সুন্দর সাজানো সংসার। একটি সংসার ভাঙার গল্প শুধুমাত্র যে একটি স্বামী স্ত্রীর জীবন ধ্বংস করে দেয় তাও কিন্তু নয়, এটি ধ্বংস করে দেয় তাদের ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। পরকীয়ার মতো এরকম জঘন্য পাপের কারণেই নিষ্পাপ কিছু সন্তানদের জীবন নরকে পরিণত হয়ে যায়। আর এই সামাজিক সমস্যাটাকে কেন্দ্র করেই চরকি ওটিটি প্ল্যাটফর্মে চাঁদ রাতে মুক্তি দেওয়া হয়েছে মনোগামী ওয়েব ফিল্মটি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের আমাদের মুভি এক্সপ্লেইন, দ্য লাস্ট ডিফেন্ডার অফ মনোগ্যামি। গল্পের শুরুতেই আমরা শাফকাত সাহেবকে দেখতে পাই। তিনি একজন বিখ্যাত অ্যাড এজেন্সির খুব উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি বিবাহিত এবং তার একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান রয়েছে। তিনি তার স্ত্রী সামিনাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন। শাফকাত সাহেব তার ব্যক্তিগত জীবনে মনোগামী আদর্শের অনুসারী, অর্থাৎ তিনি এক নারী এক মন এই বিশ্বাসীদের দলভুক্ত, যার কারণে অফিসের জুনিয়র মেয়ে স্টাফরা শাফকাত সাহেবের কাছে নিজেকে সেফ ফিল করে এবং তিনি মাঝে মধ্যে সুযোগ পেলে তার জুনিয়র স্টাফদের রিলেশনশিপ সম্পর্কে অ্যাডভাইস দিয়ে থাকেন। অফিসে আসলেই তার কাছে একটি মেয়ে আসে তার কাজের প্রেজেন্টেশন জমা দেওয়ার জন্য। এই মেয়েটির নাম হচ্ছে লামিয়া। লামিয়া বসের রুমে গিয়ে প্রেজেন্টেশন বের করলে বস তাকে জানায়, আমি কোনো প্রেজেন্টেশন দেখার জন্য আপনাকে ডাকিনি, আমি অন্য একটা কাজের জন্য আপনাকে রুমে ডেকেছি। তিনি একটি কনফার্মেশন লেটার মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলে, গত 3 মাসে আপনার ওয়ার্কিং পারফরমেন্স দেখে কোম্পানি খুবই মুগ্ধ হয়েছে, যার কারণে আপনাকে কনফার্মেশন লেটারটি দেওয়া হয়েছে এবং রিং কলার পরবর্তী প্রজেক্টটিতে আপনাকে যুক্ত করা হয়েছে। এটি শুনে লামিয়া প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়। লামিয়া তার বসকে উদ্দেশ্য করে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার জীবনের অনেক দিনের স্বপ্ন ছিল এই কোম্পানিতে জব করার, এমনকি বিশেষ করে আগ্রহ ছিল আপনার কাছ থেকে কাজ শিখে নেওয়ার। যাক, এতদিনে আমার স্বপ্নটা পূরণ হয়েছে, এটা ভাবতেই আজকে আমার খুব আনন্দ হচ্ছে। এমন একজন সুন্দরী ইয়াং লেডির কাছ থেকে এরকম প্রশংসা শুনে শাফকাত সাহেব কিন্তু মনে মনে তার উপর ইমপ্রেসড হয়ে যায়। তখন তিনি লামিয়াকে বলেন, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন এবং ভবিষ্যতে আপনার কাজে আরো অনেক বেশি সিনসিয়ার হতে হবে। পরের দিন সকালে তারা অফিসের গ্রুপ মেম্বারদের সাথে কক্সবাজার সি বিচে যায়। তারা কক্সবাজার বিচের পাড়ের রিংকলা নামে একটি সফট ড্রিঙ্ক কোম্পানির প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার সিদ্ধান্ত নেয়। ইভেন্টটি সাকসেসফুলভাবে পরিচালনা করার জন্য তাদেরকে কি কি অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন, সেসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি করতে হবে তার সবকিছু শাফকাত সাহেব তার টিম মেম্বারদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন। এরপর তারা সারাদিনের ব্যস্ততা শেষ করে রাতের বেলায় যার যার নিজস্ব হোটেল রুমে ফিরে আসে। তখন ঢাকা থেকে শাফকাত সাহেবের স্ত্রী সামিনা ফোন দেয়। ফোন দিয়ে তিনি শাফকাত সাহেবকে বলে, তুমি ওষুধ খেয়েছো কিনা। এরপর সে বাচ্চাদের খোঁজ খবর নেয়, এই 2-1টা কথা বলে সে রেখে দেয়। আসলে সামিনা এবং শাফকাত সাহেবের মধ্যে সম্পর্কটা ছিল খুবই মিষ্টি। তারা একজন আরেকজনকে খুবই ভালোবাসতো এবং দুজন দুজনকে খুবই কেয়ার করত। ফোনে কথা বলা শেষ করে শাফকাত সাহেব তার সাথে মিটিং করার জন্য এবং প্রেজেন্টেশন দেখার জন্য লামিয়াকে তার রুমে আসতে বলে। মিটিং এর এক পর্যায়ে শাফকাত সাহেবের সুন্দরের রূপের মোহে পড়ে হঠাৎ করে আচমকা লামিয়াকে জড়িয়ে ধরে। যখন তার হুঁশ ফিরে আসে সে সেখানে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে দৌড়ে পাশের রুমে চলে আসে এবং সে বলতে থাকে, হায় আল্লাহ, আমি এটা কি সর্বনাশ করে ফেললাম। লামিয়া তখন জিজ্ঞেস করে, বস আমি কি চলে যাব? শাফকাত সাহেব আসলে এই বিষয়টির জন্য কোনোভাবে প্রস্তুত ছিল না, যার কারণে সে প্রচন্ড পরিমাণে বিব্রত অবস্থায় পড়ে যায়
সেই মিটিংটি কন্টিনিউ করার জন্য শাফকাত সাহেব লামিয়াকে একটি জুমের লিংক পাঠায়, যেখানে তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুজনের মিটিং করতে থাকে। মিটিং চলমান অবস্থায় হঠাৎ করে শাফকাত সাহেবের প্রেশার লো হয়ে যায় এবং সে মাথা ঘুরে সেখান থেকে পড়ে যায়। এই অবস্থা দেখে লামিয়া দৌড়ে পাশের রুমে যায় এবং শাফকাত সাহেবকে এক গ্লাস পানি খেতে দেয়। শাফকাত সাহেব যখন নিজেকে একটু সুস্থ মনে করে তখন সে লামিয়ার কাছে মাফ চায়। দেখো, তুমি আমাকে ভুল বোঝো না, আমি আসলে এরকম মানুষ নই। আসলে আজকে যে বিষয়টা হয়ে গিয়েছে এটা একদমই অনাকাঙ্ক্ষিত, এটা আমি ইচ্ছাকৃতভাবে করিনি। তুমি আমাকে ভুল বোঝো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এই বিষয়টি অন্তত দয়া করে তুমি অফিসের কোনো কলিগের সাথে শেয়ার করো না। তার এই আকতি মিনিত করা দেখে লামিয়াও বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি করে না, সেও বিষয়টিকে চেপে যায়। এরপর রাতের বেলা অফিসের সব কলিগরা একসাথে বসে ডিনার করার জন্য। সেখানে শাফকাত সাহেব লামিয়ার কাজের খুবই প্রশংসা করে এবং বলে আপনাদের সবারই উচিত লামিয়ার কাছ থেকে নিজেদেরকে ইন্সপায়ার করা। সে নতুন হিসেবে খুবই ভালো পারফরমেন্স করছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে শাফকাত সাহেব তার ফুল টিম মেম্বারদের নিয়ে বার্মেস মার্কেটে যায় এবং বলে আজকে তোমাদের যত ইচ্ছা যত শপিং করে নাও, আজকে সব শপিং এর বিল আমি দিব। এই খুশিতে সব টিম মেম্বাররা তাদের নিজেদের মতো উড়াতড়া শপিং করতে শুরু করে দেয়। আর ওদিকে শাফকাত সাহেব লামিয়াকে নিয়ে একান্ত কিছু সময় কাটানোর সুযোগ পায়। তখন বিভিন্ন জিনিস দেখতে দেখতে লামিয়ার একটি হলুদ তাঁতের শাড়ি খুব পছন্দ হয়ে যায়। শাফকাত সাহেব যখন বুঝতে পারে লামিয়া হলুদ তাঁতের এই শাড়িটি খুব পছন্দ করেছে, তখন সে গোপনে এই শাড়িটি তার জন্য কিনে এবং সে তখন একই কালার একই ডিজাইনের দুইটি শাড়ি পারচেস করে, একটি লামিয়ার জন্য আর একটি তার বউর জন্য। সে তখন শাড়ি দুইটি লামিয়ার সামনে নিয়ে এসে বলে আমি সবসময় তোমার ভাবির জন্য শপিং করে দিই এবং তোমার ভাবি আমার শপিং করা জিনিস পরতে খুব পছন্দ করে। লামিয়া তখন বলে এটা তো খুবই ভালো কথা, আপনার চয়েস এমনিতেও খুবই ভালো। তখন শাফকাত তার হাতে থাকা আরেকটি শাড়ি লামিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে এই নাও, এই শাড়িটা আমি তোমার জন্য কিনেছি। প্রথমে লামিয়া ব্যাপারটিতে খুবই লজ্জা পায় এবং সে তার বসের কাছ থেকে শাড়িটি নিতে চায় না। তারপর শাফকাত তাকে বুঝিয়ে বলে আমি যেহেতু বলেছি আজকে তোমাদের সবার শপিং এর বিল আমি দিব, তো এখানে লজ্জা কিসের, এটা আমি তোমাকে উপহার দিচ্ছি। লামিয়া তখন তাকে থ্যাংক ইউ বলে তার গিফটটি নেয়। মনে মনে লামিয়া ব্যাপারটিতে খুব খুশি হয়। প্রথমে সবার সামনে বসের মুখে এত প্রশংসা, তারপর আবার শাড়ি গিফট, এসব দেখে লামিয়া তো ধীরে ধীরে আবার বসের উপর ইমপ্রেসড হয়ে যাচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে হোটেল রুমের ব্যালকনিতে দেখানো হয়। উপরে ব্যালকনি থেকে কিছুটা খারাপ নজরে শাফকাত সাহেব লামিয়ার দিকে তাকিয়েছিলেন। সেদিন রাতে শাফকাত সাহেব ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় ছিলেন। তার এই তাকানো দেখে লামিয়া আরো মিষ্টি করে হেসে আরো তাকে প্রশ্রয় দিয়ে তার রুমে চলে যায়। তখনই তাদের মধ্যে ঘটে যায় বড় ধরনের একটা মিস্টেক। মনোগামী আদর্শের অনুসারী লোক সে কিনা আবার পরকীয়া আসক্ত। হঠাৎ করে নিজের মধ্যে হুঁশ ফিরে আসলে শাফকাত সাহেব হাওমাও করে চিৎকার করে কাঁদতে শুরু করে। নিজের বাবার বয়সে একজন মানুষকে এরকম ভাবে হাওমাও করে চিৎকার করে কাঁদতে দেখে কি করবে লামিয়া কিছুই বুঝে উঠতে পারছে না। শাফকাত সাহেব কাঁদতে কাঁদতে বলে আমি আমার বউকে খুবই ভালোবাসি, আমার দুটি সন্তান আছে, আমি আমার ছেলেকে মেয়েকে খুবই ভালোবাসি, আমি তাদের ঠকাতে চাই না, তারা আমাকে খুব বেশি বিশ্বাস করে, আমি এখানে কি করে বেড়াচ্ছি, ছি আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। আমার স্ত্রী আমার সংসারে এসে কতই না স্যাক্রিফাইস করেছে। আমার যখন ইনকাম কম ছিল আমার স্ত্রী নিজে পায়ে হেঁটে সন্তান কোলে করে টিউশনি করিয়ে আমার সংসার চালাতো, আর তার প্রতিদান আমি এইভাবে দিচ্ছি। সে কাঁদতে কাঁদতে একা একাই বলে সামিনা আমি তোমাকে ঠকাতে চাইনি, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না, তুমি আমাকে মাফ করে দাও সামিনা। তখনই শাফকাত সাহেব সিদ্ধান্ত নেয় সে এই কক্সবাজার 1 মিনিটও আর থাকবে না। সেই রাতেই সে ঢাকা যাওয়ার জন্য মাইক্রোবাস পাঠাতে বলে। তখন লামিয়া তাকে ইশারা করে 2টো মাইক্রোবাস আনার কথা বলে, অর্থাৎ সেও একটি মাইক্রোবাসে করে ঢাকা চলে যাবে। মাইক্রোবাসে উঠে শাফকাত সাহেব তার স্ত্রী সামিনাকে ফোন দেয় এবং তার স্ত্রীকে ফোন দিয়ে সে হাওমাও করে কাঁদতে থাকে। সে তার স্ত্রীকে বলে আমি আজ খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, যার কারণে এখানে আমার আর এক মুহূর্ত মন টিকছে না, আমি তোমার কাছে ফিরে আসছি, আমি ঢাকা চলে আসছি আজকে রাতেই। তখন সামিনা তাকে বলে হঠাৎ করে কি হলো তোমার? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে এসো, কোনো চিন্তা করো না, আমি ভালো আছি। এরপর শাফকাত সাহেব ঢাকায় গিয়ে তার বউ বাচ্চাদের আরো বেশি করে সময় দিতে শুরু করে। সে খুবই ফ্রাস্ট্রেটেড ছিল, যার কারণে সে কিছুদিন অফিসে না গিয়ে তার বউ বাচ্চাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। দীর্ঘদিন পর অফিসে আসলে তার সাথে দেখা হয় লামিয়ার। লিফটের মধ্যে শাফকাত লামিয়াকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর অফিসে লামিয়াকে এইচআর রুমে ডাকা হয়। এইচআর লামিয়াকে বলে লামিয়া তোমার গত 4 মাসের প্রিভিয়াস হিস্টোরি খুবই ভালো ছিল, যার কারণে কোম্পানি তোমাকে প্রমোশন দিয়ে রিঙ্কলা গ্রুপ থেকে 50 গ্রুপে ট্রান্সফার করেছে। আমরা আশা করি 50 গ্রুপেও তুমি খুব ভালো পারফরমেন্স করতে পারবে এবং সফলতা নিয়ে আসতে পারবে। এই কথাটি শুনে লামিয়া ঠিকই বুঝে যায় যে এর পেছনে কলকাঠিটি কে নাচছে। সে খুশি হওয়ার বদলে উল্টা আরো রাগান্বিত হয়ে তখনই সে শাফকাত সাহেবের রুমে যায়।
লামিয়া তখন বলে, আমি কি আপনাকে কিছু কথা বলতে পারি? তখন শাফকাত সাহেব বলে, হ্যাঁ অবশ্যই, বসে কথা বলো। আপনি কেন আমাকে রিংকলা গ্রুপ থেকে পচাশাবান গ্রুপে ট্রান্সফার করেছেন? তখন শাফকাত সাহেব বলে, আসলে এই রিংকলার প্রজেক্টটিতে আমি এখনো যুক্ত আছি। তোমার সাথে কাজ করতে আমার অস্বস্তি বোধ হচ্ছে, তার কারণে আমি তোমাকে পচাশাবানে ট্রান্সফার করে দিয়েছি। পরে যখন সময় সুযোগ হবে তোমাকে আবার রিংকলাতে ব্যাক করে নিয়ে আসবো। তখন লামিয়া বলে, আপনি জানি না যে জবটা আমি করি? তখন শাফকাত বলে, না তা কেন হবে, অবশ্যই তোমার প্রায়োরিটি আছে জব করার। তখন লামিয়া বলে, তাহলে এক্ষুনি আমাকে এই পচাশাবান থেকে ট্রান্সফার করে রিংকলায় ব্যাক করে নিয়ে আসেন। পরে কোনো উপায় দেখতে না পেয়ে শাফকাত সাহেব এইচআরকে ফোন দিয়ে বলেন, লামিয়াকে পচাশাবান থেকে রিংকলায় আবার ব্যাক করে দিন। এরপর আপনি আপনার কল লিস্টে যাবেন এবং আমাকে যে যে জায়গা থেকে ব্লক করেছেন সব জায়গা থেকে আনব্লক করুন। লামিয়ার কথা অনুযায়ী শাফকাত তাকে সব জায়গা থেকে আনব্লক করে দেয়। পরের দিন দেখা যায় লামিয়া স্টুডিওতে নিজের গান রেকর্ড করছিল। এমন সময় শাফকাত সাহেব তাকে একটি মেসেজ পাঠায়, আমি কিন্তু রিয়েলি সরি ওই দিনের ঘটনাটার জন্য। তখন লামিয়া তাকে রিপ্লাই পাঠায়, ফরগেট দিস, অর্থাৎ যা হয়েছে সবকিছু ভুলে যান, নতুন করে আবার সবকিছু শুরু করা যাক। আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছি, বলবো কি? শাফকাত তখন বারবার বলতে থাকে, হ্যাঁ বলো। কিন্তু লামিয়া বলে, না থাক, পরে অন্য কোনো সময়। লামিয়া কি বলতে চাচ্ছে সেটা শোনার জন্য শাফকাত বারবার জোরাজুরি করতে থাকে। তখন লামিয়া তার স্টুডিওতে কাজে একটু ব্রেক দিয়ে বাইরে আসে। আর ওইদিকে শাফকাত সাহেবও তার গাড়ির ড্রাইভারকে বলে, গাড়ি থামাও, আমি একটু ওয়াশরুমে যাব। তখন লামিয়া শাফকাত সাহেবকে ফোন দেয়। শাফকাত ফোন রিসিভ করে বলে, বলো কি বলতে চাও? তখন লামিয়া বলে, আসলে আমাদের সাথে যে ব্যাপারটি ঘটেছে সেটা আমাদের কারোর জন্যই ভালো হয়নি। এদিকে আপনিও বিবাহিত, আপনার বউ আছে, আর অন্যদিকে আমিও অন্য একটা ছেলের সাথে কমিটেড। তবে আপনার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হলো আপনার স্ত্রীর প্রতি আপনার লয়ালিটি। আপনার সেদিন রাতে হাওমাও করে কাঁদতে দেখে আমি আসলে এইটুক ফিল করতে পারি যে আপনি আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন এবং তার প্রতি অনেক লয়াল। এত কিছু হয়ে যাওয়ার পরও লামিয়ার মুখে নিজের নামে প্রশংসা শুনে শাফকাত সাহেব তো সেই খুশি। তখন শাফকাত সাহেবের মাথায় আরেকটি দুষ্ট বুদ্ধি মাথাচাড়া দিয়ে ওঠে। তখন সে লামিয়াকে বলে, আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটাকে আরো যত্ন নিলে অবশ্যই এটা থেকে ভালো কিছু আশা করা যায়। আমাদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা আমরা নষ্ট না করে এভাবে লুকিয়ে লুকিয়ে চালাই, কি বলো তুমি? লামিয়া ওই বিষয়টিতে সম্মতিই জানায়। তখন শাফকাত বলে, আমাদের মধ্যে যত কথাবার্তা, মোবাইলে কনভারসেশন, মেসেজ সবকিছু অফিস টাইমে থাকবে। বাসায় যাওয়ার আগে প্রত্যেকে তার মোবাইলকে একদম রিফ্রেশ করে সবকিছু ডিলিট করে তারপর ঘরে ঢুকবো। লামিয়া তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর দেখা যায় শাফকাত ঘরে ঢোকার আগেই তার সমস্ত মেসেজ, কনভারসেশন সবকিছু ডিলিট করে দেয়। এরপর প্রতিনিয়ত অফিস টাইমে তাদের একজন আরেকজনকে ফোনে টেক্সট পাঠানো, কথাবার্তা এসব চলতে থাকে। শাফকাত সাহেব লামিয়াকে উদ্দেশ্য করে একটি গান পাঠায় এবং অবাক করার বিষয়ে সে একই গান তার স্ত্রী সামিনাকেও পাঠায়। গানটি দেখে তার স্ত্রী সামিনা অনেক অবাক হয়ে যায়, কারণ বিগত অনেক বছর ধরে বাসায় বাজার আছে কিনা বা বাচ্চাদের স্কুলে পাঠিয়েছে কিনা বা ওষুধ খেয়েছে কিনা এর বাইরে কোনো কনভারসেশন তার স্ত্রীর সাথে হয়ই না। তো আজ আবার হঠাৎ করে গান পাঠালো, এই জিনিসটা হঠাৎ করে সামিনার মাথায় কেমন যেন একটু সন্দেহ লাগে। তখন সে শাফকাতকে ফোন দেয়। শাফকাত তখন বলে, কেন, আমি কি আমার স্ত্রীকে ভালোবেসে একটি গানও পাঠাতে পারবো না? তখন সামিনা বলে, না না, তা কেন হবে, তবে এরকম পজিটিভ পরিবর্তন হতে দেখে ভালো লাগলো। এরপর লামিয়া শাফকাত সাহেবকে তার একটি মিউজিক ভিডিওর লিঙ্ক পাঠায়। গাড়িতে বসে বসে শাফকাত সাহেব সেই মিউজিক ভিডিওটি দেখে। এরপর অফিস আসার পরে শাফকাত সাহেব লামিয়ার গানের গলার খুবই প্রশংসা করে। তবে মিউজিক ভিডিওটির মধ্যে লামিয়া যে শর্ট ড্রেস পরে পারফর্ম করে এটা নিয়ে শাফকাত সাহেব কিন্তু কিঞ্চিত সমালোচনা করেন। সে লামিয়াকে বলে, যাদের গানের গলায় কমতি আছে তারা শরীর দেখিয়ে তাদের গান হিট করার চেষ্টা করে, কিন্তু তোমার তো গানের গলায় কোনো কমতি নেই, তোমার গান একদম পুরাই অস্থির, তাহলে তোমাকে কোনো শরীর দেখিয়ে কনসার্ট করতে হবে? এই কথাটা শুনে লামিয়া প্রচন্ড রেগে যায়। আর এই যুগের মেয়েরা যেটা সবচেয়ে বেশি অপছন্দ করে সেটা হলো তাদের ড্রেস নিয়ে কোনো মন্তব্য করা। লামিয়া তার এসব কথাবার্তা শুনে সেখান থেকে রেগে উঠে চলে যায়। তখন শাফকাত সাহেব বুঝতে পারে আসলে এই কথাটি তার বলাই উচিত হয়নি, লামিয়া বিষয়টিতে মাইন্ড করেছে। রাতের বেলা শাফকাত লামিয়াকে বারবার ফোন দিতে থাকে তাকে সরি বলার জন্য, কিন্তু লামিয়া ফোন রিসিভ করে তাকে ইগনোর করে বলে, আমি এখন ব্যস্ত আছি, পরে ফোন করব। শাফকাত লামিয়ার ফোনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, লামিয়া ফোন ব্যাক করে না। এমনকি শাফকাত ফোন দিলে বা মেসেজ দিলে সে ইচ্ছা করে সেটা দেখেও তার রিপ্লাই দেয় না। পরের দিন সকালে শাফকাত একটি ক্লায়েন্ট মিটিং এর জন্য যায়। সেখানে সে লামিয়াকে দেখতে পেয়ে বলে, সকালে গুড মর্নিং মেসেজ দিলাম, রিপ্লাই দিলে না যে? তখন লামিয়া বলে, আমি ব্যস্ত ছিলাম, যার কারণে খেয়াল করিনি।
আর আপনার প্রতিটি মেসেজের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমি বাধ্য নই। আমি এরকম নোংরা লুকোচুরি করার সম্পর্ক এবং এরকম রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে থাকতে পারবো না, সরি। লামিয়ার এই কথাটি শুনে শাফকাত সাহেব খুব আবেগপ্রবণ হয়ে যায় এবং সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। মূলত লামিয়া মেট্রো রেলে যাতায়াত করত। অফিসের মিটিং শেষ করে সে বাসায় যাওয়ার উদ্দেশ্যে মেট্রো রেলে ওঠে। তখন শাফকাত তার ড্রাইভারকে গাড়ি পার্কিং করে রাখতে বলে এবং নিজের গাড়ি পার্কিং করে রেখে সে লামিয়ার পিছু পিছু গিয়ে মেট্রো রেলে ওঠে। সে এই রিলেশনটি রাখার জন্য লামিয়াকে বিভিন্নভাবে বোঝাতে শুরু করে এবং তাকে প্রেশার করতে থাকে। পরের দিন সকালে লামিয়া তার প্রেজেন্টেশন শাফকাত সাহেবকে দেখানোর জন্য তার ল্যাপটপটি হাতে করে নিয়ে আসে। শাফকাত সাহেব তার প্রেজেন্টেশনটা চেক করার সময় হঠাৎ করে তার ল্যাপটপের স্ক্রিনের উপর ভেসে আসে একটি মেসেজ। মেসেজের মধ্যে লেখা ছিল, খাইছো? এই মেসেজটি লামিয়াকে পাঠিয়েছে তার বয়ফ্রেন্ড সিয়াম। লামিয়ার ল্যাপটপে এই মেসেজটি দেখে শাফকাত সাহেব বাচ্চাদের মতো করে মুখ গোমরা করে রাগ করে বসে থাকে। লামিয়া যখন বুঝতে পারে শাফকাত সাহেব ব্যাপারটিতে মন খারাপ করেছে, তখন সে আরো বেশি করে সিয়ামের প্রশংসা করতে থাকে। ইচ্ছে করে শাফকাত সাহেবকে শুনিয়ে শুনে আরো বেশি করে লামিয়া বলতে থাকে, সিয়াম আসলে অনেক ভালো একটা ছেলে, সে সবসময় আমার খেয়াল করে এবং আমাকে খুব ভালোবাসে, সবসময় আমি কি করি না করি খোঁজ খবর রাখে। প্রেজেন্টেশন দেখানো কমপ্লিট হয়ে গেলে লামিয়া তার ল্যাপটপ হাতে নিয়ে সেখান থেকে চলে যায় এবং শাফকাত সাহেবকে বলে, খাবারের সময় হয়েছে, বাইরে এসে খাবার খেয়ে নেন। শাফকাত সাহেবের মুখ গোমরা করে রাখতে দেখে লামিয়া কিন্তু মুচকি মুচকি হাসতে থাকে। তার এই হাসি দেখে আমরা এটা বুঝতে পারি যে তাদের মধ্যে এখন সব ঝামেলা মিটমাট হতে চলেছে, আর এরপর থেকে তারা আবারও তাদের সম্পর্কটা কন্টিনিউ করতে শুরু করে। পরের দিন অফিসের কাজে ব্যাংকক যাবার উদ্দেশ্যে শাফকাত সাহেব নিজের ব্যাগ গুছিয়ে রওনা দেয়। তার বড় ছেলে শুভ্র তাকে গাড়িতে করে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসে, কিন্তু আসলে সে বলেছিল অফিসের কাজে সে ব্যাংকক যাচ্ছে। এটা একটা মিথ্যা কথা। সে তার বউ বাচ্চাদেরকে বাড়িতে বলে এসেছে যে সে ব্যাংকক যাচ্ছে। আসলে সে ব্যাংকক যায়নি, সে গিয়েছে লামিয়ার সাথে একান্ত সময় কাটানোর জন্য কক্সবাজার। এদিকে শাফকাতের ছেলে তাকে ড্রপ করে দিয়ে কোচিংয়ে চলে যায়। তখনই সামিনা তার ছেলেকে ফোন দিয়ে বলে, তুই দ্রুত বাসায় আয়, সর্বনাশ হয়ে গেছে। শুভ্র তার মাকে বারবার জিজ্ঞেস করে, মা কি হয়েছে, আমাকে বলো, খুলে বলো, কিন্তু সে কোনো উত্তর দেয় না। সামিনা ও তার ছেলে টিভিতে দেখে যে বিমানটিতে করে শাফকাত সাহেব ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিয়েছে, সেই বিমানটি মাঝ রাস্তায় মায়ানমারের কোনো এক জঙ্গলে গিয়ে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং প্লেনটি ক্র্যাশ করেছে। এমনকি বিমানে উপস্থিত থাকা প্রত্যেকটি মানুষ সেখানেই মারা গিয়েছে। এই খবরটি দেখে সামিনা ও তার ছেলে পুরো পাগল পাগল হয়ে গেছে। সামিনা তখনই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। খবরের এই নিউজটি দেখে শাফকাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে তো ব্যাংকক যায়নি। এখন তার যদি লাশও উদ্ধার করতে হয় তাহলে তাকে কিভাবে তারা খুঁজে পাবে, বা সে যে এখন বেঁচে আছে সেটাই বা সে কিভাবে তার বউ বাচ্চার কাছে বলবে, কারণ সে তো তার পরিবারের কাছে মিথ্যা বলে এখানে এসেছে। শাফকাত তখন লামিয়াকে ডাক দেয় এবং বলে সর্বনাশ হয়ে গেছে। সে লামিয়ার সামনে হাও মাও করে চিৎকার করে কাঁদতে শুরু করে, আমি মরে গেছি, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে একজন মৃত মানুষ। লামিয়া বলে, মানে কি বলছেন আপনি, মাথা ঠিক আছে? শাফকাত বলে, হ্যাঁ, আমি এখন মৃত, কারণ আমি যে বিমানে করে ব্যাংককে যাওয়ার কথা বলেছিলাম সেই বিমানটি ক্র্যাশ করেছে এবং একটি মানুষও সেই বিমানে বাঁচা নেই, অথচ আমি এখনো বেঁচে আছি। আমি আমার বউ সন্তানের কাছে কি করে বলবো আমি তখন ব্যাংকক যাইনি, আমি তোমার সাথে সময় কাটানোর জন্য কক্সবাজার চলে এসেছি? আমার মাথায় কোনো কিছু কাজ করছে না। লামিয়া তখন বলে, ও মাই গড, তাহলে তো পুরোই সর্বনাশ, এখন কি করব আমরা? আর এই কথা জানাজানি হয়ে গেলে তো আমার রেপুটেশন একদম শেষ। সোসাইটিতে আমার একটা সম্মান আছে, এই কথা যদি জানাজানি হয়ে যায় আমি একদম মার্ডার হয়ে যাব। আর আপনি কি আর কোনো কথা পাননি আপনার স্ত্রী সন্তানকে বলে আসার মতো? আপনার আজকে ব্যাংককে আসতে হলো? তখন শাফকাত বলে, তাহলে আমি কি বা বলতাম? আমি কি তাদের বলতে পারতাম আমি তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছি? আর আমি কি জানতাম নাকি যে আজকেই ব্যাংককের বিমানটা ক্র্যাশ করবে? তখন লামিয়া বলে, আমি কিন্তু আপনাকে বারবার সাবধান করেছি এই বিষয়টি যেন কোনোভাবেই কেউ জানতে না পারে। আমি কখনোই কারো সংসার ভাঙার কারণ হতে পারবো না। কেউ আমাকে চোখে আঙ্গুল দেখিয়ে বলবে যে এই মেয়েটির জন্য এই লোকটি সংসার ভেঙেছে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। একসাথে অনেকক্ষণ কথা কাটাকাটি হওয়ার পরে লামিয়া এবং শাফকাত সমুদ্রের পাড়ে গিয়ে অনেকক্ষণ চুপচাপ কেউ কারোর সাথে কথা না বলে পা বেজিয়ে দাঁড়িয়ে থাকে। তার পরদিন শাফকাত সাহেব তার বাসায় ফিরে আসে। শাফকাত যখন তার স্ত্রীর সামনে যায় তার সাথে কি ঘটেছে সবকিছু এক্সপ্লেন করার জন্য, তখন সামিনা তার বাচ্চাদেরকে বলে, তোমরা এখন ছাদে যাও, আমি তোমার আব্বুর সাথে একটু কথা বলবো। আমি ব্যাংকক যাওয়ার প্লেনে ওঠার ঠিক আগের মুহূর্তেই রিংকলের প্রজেক্টের ব্যাপারে বস আমাকে ইমার্জেন্সি কক্সবাজার ডেকে পাঠায়। তখন আমি ভাবি এটা তো 2-1 ঘন্টারই ব্যাপার,
তার জন্য আমি তোমাকে ফোন করে কিছুই জানাইনি। এটাই কি আমার সবচেয়ে বড় অপরাধ? নাকি আমি বেঁচে আছি এটা তোমার পছন্দ হচ্ছে না? কোনটা? আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি বা করতে পারি? সর্বোচ্চ একটা মেয়ে নিয়ে কক্সবাজারে ঘুরতে যেতে পারি এবং তার সাথে হোটেল রুমে কিছু সময় কাটাতে পারি, এই তো। আর যদি এসব কিছু করেও থাকি, আমি যে জীবিত বেঁচে আছি, তোমার সামনে দাঁড়িয়ে আছি, এটা কি তোমার পছন্দ হচ্ছে না? তাহলে কি আমি মরে গেলে তোমার কাছে ভালো হতো? তুমি সারা জীবনের জন্য বিধবা হয়ে থাকতে, তোমার সন্তানরা সারা জীবনের জন্য বাবাকে হারাতো, এটাই কি তুমি চাচ্ছ? এইসব আরও অনেক কিছু বলে শাফকাতে সামিনের সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। কিন্তু সে যত কিছু বলে সামিনাকে ভোলানোর চেষ্টা করুক, সামিনার সন্দেহ কিন্তু এখনও তার মনের থেকে যায়নি। পরের দিন শাফকাত তার বাসার পরিবেশটা তার নিজের কন্ট্রোলে আনার জন্য তার বউ বাচ্চাদের নিয়ে আউটিংয়ে যায়। সে একটি সুন্দর পরিবেশে তার বউ বাচ্চাদের নিয়ে ঘুরতে যায়। সেখানে গিয়ে সে তার বাচ্চাদের সাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। শাফকাত তার স্ত্রী সামিনাকে এক সাইডে সরিয়ে এনে বলে, দেখো সামিনা, আমি তোমাদের সবাইকে ঢাকা থেকে দূরে এখানে ঘুরতে নিয়ে এসেছি যাতে তোমরা অতীতকে ভুলে বর্তমানের একটা ফ্রেশ স্টার্ট করতে পারো, যাতে আমরা ঢাকায় ফিরলে আমাদের নিজেদের মান অভিমান ভুলে একটি নতুন করে জীবন শুরু করতে পারি। আমাদের কিন্তু দুটি সন্তান রয়েছে, তারা কিন্তু সবকিছুই বুঝতে পারে। তাদের মেন্টালিটির কথা ভেবে অন্তত আমাদের কিন্তু নর্মাল থাকা উচিত। এত কিছু বলার পরও সামিনার কোনো রিয়াকশন দেখতে না পেয়ে শাফকাত তখন তার শেষ অস্ত্র কান্নাকাটি করা শুরু করে দেয় এবং এই কান্নাকাটির মাধ্যমে সে আবেগঘন অবস্থায় তার স্ত্রীকে জড়িয়ে ধরে এবং বলে, আসো আমরা নতুন করে শুরু করি। তখন সামিনা হঠাৎ করেই বলে বসে, কাল তোমার অফিসের সব কলিগদের একসাথে ডাকবে, আমি তাদের সাথে একটু কথা বলবো। এই কথা শুনে শাফকাত অনেকটা ভয় পেয়ে যায়। সে বলে, দেখো সামিনা, যা হয়েছে সেটা তোমার আর আমার মধ্যে। এসব কথা বাইরের মানুষকে জানিয়ে তুমি কিন্তু আমার অফিসের সবার সামনে আমাকে ছোট করতে পারো না। সামিনা তখন বলে, তুমি এত আজগুবি চিন্তা কেন করছো? আমাকে কি বলতে হবে আর না বলতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তারপরে শাফকাতের এই প্রস্তাবে রাজি হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় বাকি থাকে না। তো পরের দিন যখন শাফকাত সামিনাকে নিয়ে অফিসে আসে, এসে দেখে আশেপাশের সবাই তার জন্য ফুল হাতে নিয়ে অপেক্ষা করছে। শাফকাত আসার সাথে সাথেই সবাই ফুল দিয়ে তাকে শুভ জন্মদিন বলে। সে দিনটি ছিল শাফকাতের জন্মদিন, আর এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট তার স্ত্রী সামিনাই করেছে এবং এজন্যই সে অফিসের সব কলিগকে আজকের দিনে অফিসে উপস্থিত থাকতে বলেছে। শাফকাত তখন তার অফিসের কলিগদেরকে উদ্দেশ্য করে বলে, আরে এইসব কি? আমি কি এখনো ছোট আছি? আমার কি এখনো সেই বয়স আছে জন্মদিন পালন করার? তখন সে তার স্ত্রী সামিনার দিকে তাকিয়ে বলে, ও এজন্যই তুমি অফিসের সবাইকে একসাথে ডাকতে বলেছ? যাক, সবকিছুর জন্য অনেক ধন্যবাদ। সামিনাও সেদিন খুব খুশি ছিল। তার ঠিক কিছুক্ষণ পরে লামিয়া এসে বসের কেবিনে গিয়ে বসকে ফুল দেয়। এই দৃশ্যটি আবার সামিনা পিছন থেকে দেখে ফেলে। আসলে ফুল দেওয়ার কোনো সমস্যা ছিল না, সমস্যাটা ছিল তার শাড়িতে। হুবহু একই রঙের একই ডিজাইনের তাঁতের শাড়ি তারা দুজনে কিন্তু পরে এসেছিল, যেটা দেখে সামিনার আর বুঝতে বাকি থাকে না এই সেই মেয়ে যার সাথে শাফকাতের অবৈধ সম্পর্ক চলছে। এই দৃশ্যটি দেখে সামিনা তখনই সবকিছু বুঝতে পেরে যায় এবং সে কাঁদতে কাঁদতে তখনই বাসায় চলে আসে। যে স্বামীর খুশির জন্য তাকে লুকিয়ে এত কষ্ট করে তাকে বার্থডে সারপ্রাইজ দিল, আর সেই স্বামী নাকি তাকে আজকে এত বড় একটা ধোঁকা দিল। এই বিষয়টি যেন সামিনা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং ভিতরে ভিতরে সে প্রচণ্ড ভেঙে পড়ে। সামিনা তার ছেলে মেয়েদের নিয়ে তার মায়ের বাড়ি গিয়েছিল শাফকাতের বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সেখান থেকে কেক না কেটে কোনো কিছু না বলে সে তার সন্তানদের নিয়ে তড়িঘড়ি করে আবার বাসায় ফেরত চলে আসে। এদিকে শাফকাত ক্রমাগত সামিনাকে কল দেওয়ার পরও সে কল রিসিভ না করায় শাফকাতও অফিস থেকে বাসায় ফিরে আসে। এসে দেখে তার বাচ্চারা তার নানু বাসা থেকে ফিরে এসে বাসায় বসে আছে। তখন শাফকাত এসে বলে, এসব কি শুরু করেছো তুমি সামিনা? দেখতে পাচ্ছ বাচ্চাগুলো প্রচণ্ড ভয় পেয়ে আছে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে হলেও তোমার এসব বন্ধ করা উচিত। আর অফিসে ওই যে শাড়ির ঘটনাটা নিয়ে তুমি একদম মুখ ফুলিয়ে বসে আছো, সেটা কিন্তু একেবারেই কাকতালীয়। একই রকমের দুটি শাড়ি হতে পারে না? দুজন মানুষ কি দুটি শাড়ি পরতে পারে না একই রকমের? তখন সামিনা শাফকাতকে বলে, ও তাই নাকি? তুমি কিন্তু আমার মুখ খুলিও না। আমি অফিসের উপস্থিতি চেক করে দেখেছি। যেদিন তুমি ব্যাংককের কথা বলে কক্সবাজার গিয়ে সময় কাটিয়েছ, সেদিন তোমার সাথে লামিয়া অনুপস্থিত ছিল। এখন কি বলবে, সেদিন তুমি আর লামিয়া একসাথে কাকতালীয়ভাবে অনুপস্থিত হয়েছিলে, নাকি একই সাথে তোমরা কক্সবাজারে ছিলে? এই কথা শোনার পরে শাফকাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে আর কোনো কথার উত্তর দিতে পারে না। তখন সামিনার রাগে ফুঁসতে ফুঁসতে তার ব্যাগের কাপড় চোপড় গুছিয়ে নেয় এবং সে তার ছেলেমেয়েদের কাছে গিয়ে বলে,
আমরা এখন তোমার নানু বাসায় যাব, কিছুদিন আমরা সেখানেই থাকবো, তোমরা দুজন তৈরি হয়ে নাও। তখন তার মেয়ে রাই বলে, কেন মা, আমরা একটু আগেও তো নানু বাসায় ছিলাম, তাহলে হঠাৎ করে কেন ফিরে আসলে, আবার এখন কেন যাবে? সামিনা বলে, সবসময় এত প্রশ্ন করবে না তো রাই, যা করতে বলেছি তাই করো। তখন সামিনা তার বড় ছেলেকে বলে, শুদ্ধ তুমি কি কিছু বলতে চাও? তখন শুদ্ধ বলে, রাই তুমি একটু নিচে যাও, আমি মার সাথে একটু পার্সোনাল কথা বলবো। তখন রাই নিচে এসে তার বাবাকে বলে, বাবা, মা বলেছে আমাদেরকে নানু বাসায় নিয়ে যাবে কিছুদিনের জন্য, কিন্তু আমি জানি মা এখন নিয়ে গেলে আর কোনোদিন এখানে আসতে দেবে না। বাবা তুমি কি চাও, আমি কি মার সাথে যাই নাকি আমি তোমার সাথে থেকে যাই? মেয়ের মুখে এই কথাটি শুনে শাফকাত সাহেব হাও মাও করে কান্নায় ভেঙে পড়ে এবং তার মেয়েকে আদর করতে করতে বলে, মা তুমি তোমার আম্মুর সাথেই যাও, কারণ আমি অনেক খারাপ মানুষ, তোমার আম্মু তোমাকে অনেক ভালো রাখবে। শুদ্ধ তার মাকে বলে, মা আমি জানি তুমি এবার আমাদের নিয়ে গেলে আর কখনোই বাবার কাছে ফিরে আসতে দিবে না, তোমরা দুজনে যদি একসাথে না থাকো তাহলে আমাদের খুবই কষ্ট হবে, কিন্তু একসাথে থাকার কারণে যদি ভিতরে ভিতরে তুমি কষ্ট পাও তাহলে দরকার নেই মা তোমার এখানে কষ্ট করে থাকার। কিন্তু মা তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমি যদি তোমার কাছে 3 দিন থাকি, তুমি আমার বাবার কাছে আমাকে 4 দিন থাকতে দিও, কারণ আমি আমার বাবাকে খুব বেশি পরিমাণে ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না মা। এই কথাটি বলে শুভ্র হাও মাও করে চিৎকার করে কাঁদতে কাঁদতে তার মাকে বুকে জড়িয়ে নেয়। আসলে একটা সংসার ভাঙলে সেই পরিবারের সন্তানদের ওপর যে কি পরিমাণ কষ্ট যায় শুধু তারা ছাড়া কেউ বুঝতে পারে না। এরপর সামিনা তার সন্তানদের নিয়ে লাকেজ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে চলে যায়। তারপর শাফকাত তার করা ভুলের জন্য মনে মনে অনুশোচনা করতে থাকে এবং সে ভাবে সে কিভাবে তার সাজানো গোছানো সুন্দর সংসারটাকে ধ্বংস করে ফেলল। তার কিছুদিন পরে লামিয়া আসে শাফকাত সাহেবের বাসায়। তখন শাফকাত সাহেব লামিয়াকে বসতে দিয়ে বলে, তুমি বসো, আমি আসছি। তো লামিয়া তখন তাকে জিজ্ঞেস করে, তো বলুন এখন আপনার কি প্ল্যান, আপনি আমার থেকে আর কি চান? শাফকাত তখন বলে, আমি তোমার থেকে আর কিছুই চাই না, তোমার তো সবই আছে, আমার কিছুই নেই, আমি সব কিছুই হারিয়েছি। তোমার সাথে সম্পর্ক হওয়ার কারণে আমি আমার বউ বাচ্চা সব কিছু হারিয়েছি, আমি এখন আবার সব কিছু নতুন করে শুরু করতে চাই। আমার নিজেকে আয়নার সামনে দাঁড়ালে অনেক পাপি লাগে, আমি নিজেকে পরিশুদ্ধ করতে চাই। লামিয়া তখন বলে, তো কিভাবে আপনি নিজেকে পরিশুদ্ধ করতে চান? তখন শাফকাত বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একটি সংবাদ সম্মেলন করব, যেখানে সবার সামনে গিয়ে আমি আমার নিজের জীবনে করা সব ভুল স্বীকার করব এবং আমি সবাইকে বলবো আমি আমার টাকার প্রলোভন দেখিয়ে তোমার সাথে এগুলো করতে বাধ্য করেছি, এমনকি সবকিছুর দোষ আমি আমার নিজের কাঁধে নিয়ে নেব। লামিয়া তখন চিৎকার করে বলে, আপনার সমস্যাটা কি? আপনি সবসময় নিজের মতো করে সবকিছু কেন চিন্তা ভাবনা করেন? আমার কি কোনো পরিবার নেই? আমার কি কেউ আত্মীয় স্বজন নেই? আমার সমাজে একটা মর্যাদা আছে, আপনি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করবেন, আবার সংবাদ সম্মেলন করবেন, আপনি পেয়েছেনটা কি? আমি আপনাকে শ্রদ্ধা করতাম এবং আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি খুব ভয়ঙ্কর একটা লোক। আর এদিকে লামিয়া যখন শাফকাতের ঘরে ঢুকে তখন সামিনাও এসেছিল। সে লামিয়াকে ঘরে ঢুকতে দেখে সেখান থেকে পিছনে গিয়ে লুকিয়ে পড়ে এবং দরজার বাইরে থেকে তাদের সব কনভারসেশন শুনতে পায়। তো লামিয়া শাফকাত সাহেবের সাথে প্রচণ্ড পরিমাণে খারাপ ব্যবহার করে, চিৎকার চেঁচামেচি করে এবং তাকে গালাগালি করে বাসার থেকে একবারের জন্য বেরিয়ে যায় এবং বলে, আপনি দ্বিতীয়বার আমার সাথে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবেন না। লামিয়া বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সামিনা এসে আবার বাসায় ঢোকে। শাফকাত সাহেব সামিনাকে তার বাসায় ফিরে আসতে দেখে মনে মনে খুবই খুশি হয়। তখন সামিনা শাফকাতের পাশে চুপ করে বসে বলে, শুদ্ধ রায়ের বাবা কি হরিবল, অর্থাৎ ভয়ানক। এই কথাটি শোনার পরে শাফকাত সাহেব বুঝতে পেরে যায় সামিনা তাদের কনভারসেশন দরজার বাইরে থেকে শুনেছে। তখন শাফকাত সামিনাকে আর কি বা বোঝাবে, সে তার ভুল তো বুঝতেই পেরেছে। তখন সে হাও মাও করে কান্না শুরু করে দেয়। সামিনা এবং শাফকাতের ঘরে যেহেতু ফুটফুটে 2টি সন্তান রয়েছে এবং শাফকাত যখন তার নিজের ভুল সব বুঝতে পেরেছে এবং এই ভুলের জন্য ক্ষমা চাচ্ছে, হয়তোবা এরকমও হতে পারে সামিনা তার সব ভুলগুলো মাফ করে দিয়ে আবার একসাথে তারা সংসার শুরু করবে, নিজেদের জন্য হোক বা না হোক সন্তানগুলোর জন্য। আর ওইদিকে লামিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় শাফকাতের কথায়। লামিয়া মনে করে যদি শাফকাত সত্যি সত্যি সংবাদ সম্মেলন করে সব কথা সবাইকে জানিয়ে দেয়, এর চেয়ে ভালো সে নিজেই সব কথা তার বয়ফ্রেন্ডকে জানিয়ে দিবে। লামিয়া সেই রাতে সিয়ামের সাথে দেখা করে। তখন সে সিয়ামের কাছে অনেক কান্নাকাটি করতে করতে বলে, সিয়াম, আই চিটেড ইউ, অর্থাৎ আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। লামিয়া যখন তার ভুলগুলো স্বীকার করে সিয়ামের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, তখন সিয়াম তাকে একটি আশ্চর্য হওয়ার মতো কথা বলে ওঠে। তখন সিয়াম লামিয়াকে বলে, আই অলসো চিটেড ইউ, অর্থাৎ আমিও তোমাকে ঠকিয়েছি।
সিয়াম কিছুদিন আগে তার কাজিনদের সাথে কক্সবাজার যাওয়ার নাম করে যারার সাথে কক্সবাজারে গিয়েছিল এবং তার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। এই কথা শোনার পর লামিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, তার দিন দুনিয়া সবকিছু অন্ধকার দেখতে থাকে। আসলে সম্পর্কের ক্ষেত্রে একবার বিশ্বাসটা ভেঙে গেলে সেই বিশ্বাসটা ফিরিয়ে আনা কিন্তু খুব কষ্টের এবং অনেকে সেটা পারেও না। যেহেতু তার কমিটমেন্টে ছিল, হয়তোবা তাদের এই কমিটমেন্টটা আর স্থায়ী হবে না, কারণ তাদের দুজনের মধ্যেই মিস্টেক আছে। কেউই কাউকে আগের মতো করে আর অ্যাকসেপ্ট করতে পারবে না। তাই এই গল্পের শেষে ধারণা করা হয় হয়তোবা লামিয়া এবং সিয়ামের সম্পর্কটা এখানেই ভেঙে যাবে। আর ওইদিকে শাফকাত সাহেব চেষ্টা করছেন যাতে তার স্ত্রী সন্তানকে আবার পুনরায় তার জীবনে ফিরিয়ে আনা যায়, কারণ একটি সংসার ভাঙা শুধু স্বামী স্ত্রীর বিচ্ছেদই নয়, বরং পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাওয়া, দুজন সন্তান তার পিতামাতার আদর থেকে বঞ্চিত হওয়া। তাই আমাদের সবার উচিত পরকীয়ার মতো এরকম জঘন্য পাপ থেকে নিজেদেরকে দূরে রাখা। শুধুমাত্র পরকীয়া করার কারণে কতগুলো মন ভেঙে গেছে, সুন্দর সাজানো সংসার ভেঙে গেছে, সুন্দর সম্পর্কগুলো ভেঙে গেছে। শুধুমাত্র পরকীয়া মানুষের জীবনের সুন্দর সুন্দর ভালোবাসার স্বপ্নগুলোকে দুমড়ে মুচড়ে এক নিমেষে শেষ করে দিতে পারে। তাই আসুন আমরা সবাই পরকীয়া থেকে দূরে থাকি এবং অন্যদেরকে দূরে থাকতে সাহায্য করি। এই মুভিটির মাধ্যমে আমাদের সমাজে খুব ভালো একটি মেসেজ পৌঁছাবে, সেটি হলো যারা পরকীয়া করে তারা নিজেরা জীবনে কোনোদিন শান্তি পায় না এবং তাদের পার্টনারদের কাছেও সে কোনোদিনও বিশ্বস্ততার যোগ্য হয়ে উঠতে পারে না। শুধুমাত্র পরকীয়া করার অপরাধে স্ত্রী সন্তান সবাই তাদের থেকে দূরে চলে যায় এবং সুন্দর ভালোবাসার সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের আজকের মুভির গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। শীঘ্রই আমি আবার তোমাদের সামনে হাজির হব নতুন অথবা পুরাতন যে কোনো ইউনিক মুভির গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে আর সৃষ্টি রহস্যের সাথেই থাকবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার পুরো মুভি এক্সপ্লেনটি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।